অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমাদের সরলরেখার তৃতীয় ক্লাস। তো চলো শুরু করি। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে ক্ষেত্রফল। তো আমরা আজকে ক্ষেত্রফল নির্ণয় শিখব। তো শুরু করে যাবো। তোমার একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেয়া আছে। ধরো ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ আছে, এবিসি একটা ত্রিভুজ। এই ত্রিভুজের তিনটে শীর্ষবিন্দু এ বি সি দেয়া আছে। এখন ধরো তোমার এবিসি এর স্থানাঙ্ক দেয়া আছে। ধরো এ স্থানাঙ্ক হচ্ছে x1, y1, বি এর স্থানাঙ্ক দেয়া আছে x2, y2, সি এর স্থানাঙ্ক দেয়া আছে x3, y3। তারপর দেখো আমরা এখন এখান থেকে কিভাবে ক্ষেত্রফলটা নির্ণয় করবো। আমরা 9 একটা প্রসেস শিখছিলাম যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হচ্ছে হাফ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে তিনটা বিন্দু নিতে হবে। তো কি হবে দেখো x3, y3, তারপর আসে x1, y1, আবার আসে x2, y2, আবার প্রথম বিন্দুটা লিখতে হবে। প্রথম যেটা লিখছিলাম x3, y3। তারপর এখান থেকে গুণ করে যোগ, আবার বিয়োগ করে এখান থেকে ডিভাইড করবো দিয়ে ওকে। এখন আর একভাবে এটা নির্ণয় শিখবো। ত্রিভুজ এবিসি হচ্ছে হাফ হাফ নির্ণয়। এই কারণে তোমার ঘড়ির কাঁটা বিপরীত দিকে নেওয়া লাগবে না, তুমি যে কোনো একভাবে নিলেই হবে, শুধু তিনটে বিন্দু সিরিয়াল ঠিক রাখলেই হবে। দেখো তুমি যদি প্রথম x1 y1 লিখে দাও, x1 y1 পাশে একটা 1, আবার x2 y2 1, আবার x3 y3 1। এভাবে করেও কিন্তু আমরা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এখন একটা দেখো একটু সময় ঝামেলা হয় যে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে জানি, ধরো কোনো একটা র্যান্ডম ভাবে আমরা যদি একটা ক্যালকুলেশন করি, অনেক সময় এটা তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে নেওয়া লাগে না। আমরা যেগুলো ক্যালকুলেশন করি তোমাদের মধ্যে দেখা যায় ঋণাত্মক চলে আসে। তো আমরা এই কারণে একটা কাজ করব, সেটা হলো আমরা এটা বা এটাকে আমার নাম দেবো হচ্ছে ডেল্টা। ডেল্টা ইজ ইকুয়ালস টু হচ্ছে যে কোনো তুমি বিন্দু তুমি নাম রাখানো, ছবি তুমি নাম রাখানো। ধরো প্রথম যদি নেই x1 y1 1, x2 y2 1, x3 y3 1। হ্যাঁ, আর আমরা যদি ডেল্টা ইজ ইকুয়ালস টু এটা নেব, এটা এখন নেগেটিভ হোক বা পজিটিভ হোক, যাই হোক না কেন, আমরা সবসময় ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সময় আমরা এই ডেল্টার মডুলাসটা নিই। তো মডুলাস নিলে এর মধ্যে মানে নির্ণায়কের মানটা নেগেটিভ আসে বা পজিটিভ আসে, মডুলাস হলে কিন্তু অবশ্যই সেটা পজিটিভ হয়ে যাবে না। তো এই কারণে আমরা সময় প্রথমে ডেল্টা নির্ণয় করে তারপর তার মডুলাস নিয়ে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। আবার এটার ক্ষেত্রে হতে পারে, ধরো আমরা এখানেও x3 নিলাম, x1 y1, x2 y2, x3 y3, আবার x1 y1। তো এই ক্ষেত্রে যদি এটা নেগেটিভ চলে আসে, আমরা যদি এটার মডুলাস নিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের সেটা পজিটিভ আসে না। তো এভাবে করে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। আবার যদি তোমাকে কোনো চতুর্ভুজ যাই নির্ণয় করতে বলে থাকে, আমরা কিন্তু এই প্রসেসে সেটা বের করতে পারবো। তখন কি করবো, ডেল্টা নির্ণয় করবো, প্রথম বিন্দু, দ্বিতীয় বিন্দু, তৃতীয় বিন্দু, এরকম করতে 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 যতগুলো বিন্দু হবে সে পর্যন্ত লিখে আবার কি সেই প্রথম বিন্দুটা লিখতে হবে। এরকম করে কিন্তু আমরা তার সেই ডেল্টা নির্ণয় করতে পারি। তারপর সূত্রের সাহায্যে আমরা তারপর ডেল্টার মডুলাস নিয়ে তারপর সূত্রের সাহায্যে আমরা সেই যে জ্যামিতিক গঠনটা হবে তার ক্ষেত্রফল বের করতে পারি। ওকে, তো চলো আমরা এখন ম্যাথ করি। তো যাই, প্রথমে যে ম্যাথটা আছে এখানে কি বলছে, ত্রিভুজ এবিসি ত্রিভুজের শীর্ষদ্বয় a -3, -2, b -3, 9 এবং c 5, -8। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো এবং এর সাহায্যে b হতে c এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, তো দেখো আমরা প্রথমে এটা ডেল্টাটা নির্ণয় করি। দেখো
delta of A, B, C is equals to right. আমরা ওই 9 এর ওটা নিয়মে করি তো একটা আমাদের সহজ হয় -3 -2 -3 9 5 -8 আবার -3 -2 ওকে তো দেখা এখন নিয়মে করি -27 plus 24 minus 10 minus 6 minus 45 minus 24 আচ্ছা তো দাঁড়ায় কি দেখো minus 3 plus 13 minus 2 দাঁড়ায় minus 88 সেখানে কিন্তু আমাদের ডেল্টার মানটা নেগেটিভ বের হয়ে গেল হ্যাঁ তখন যদি আমরা ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা নির্ণয় করি ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ অফ এই ত্রিভুজ ABC এর ডেল্টা এর মডুলাস দেখো তখন হাফ ইনটু -88 এর মডুলাসটা আমরা নেব তাহলে দাঁড়ায় half into 88 is equals to 44 মোল দেখো ঠিক আছে এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফল হয়ে যাবে এখন পরের পার্টে দেখো বলছি কি এর সাহায্যে বি হতে সি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো এখন দেখো যদি ত্রিভুজটা এরকম হয় এই ধরো ত্রিভুজটা এখন বলছে যে এই বিন্দু সি বিন্দু আর এটা ধরো বি বিন্দু এখন বলছে বি হতে সি এর উপর লম্ব দৈর্ঘ্য নির্ণয় করো এখন দেখো বি থেকে সি এর উপর লম্ব নেই তাহলে এখন দেখ আমরা ত্রিভুজের একটা সূত্র জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি ত্রিভুজ ABC এর হাফ ইনটু ভূমি ধরলাম বেজ আর উচ্চতা হাইট আমরা এরকম একটা সূত্র জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় দেখো এখন আমরা কিন্তু এখানে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল পাইছি কত 44 ইকুয়াল টু হচ্ছে হাফ ইনটু বেজ এখন দেখো এখানে যদি আমরা বি থেকে সি এর উপর একটা লম্ব অঙ্কন করি এইটার ধরলে যদি এই তাহলে দেখো এইটাই কিন্তু ত্রিভুজের উচ্চতা নির্দেশ করছে হ্যাঁ তাহলে দেখো আমাদের বি থেকে যে সি এর উপর লম্ব অঙ্কন করছে এটাই কিন্তু আমাদের উচ্চতা তাহলে এখানে এই হিসাবে এর নাম দিলাম বিডি হ্যাঁ তো হাফ ইনটু বিডি ইনটু ভূমি ভূমি হচ্ছে কি এসি তো এসি এর দৈর্ঘ্য কত হতে পারে देखो 5 minus 3 মানে 8 স্কয়ার প্লাস -8 minus 2 মানে -8 প্লাস 2 তাহলে হচ্ছে -6 এর স্কয়ার তো দেখো 5 ইয়ার 44 equals to half into video এর নাম দিলাম h into এটা হচ্ছে 10 তাহলে এই জিনিসটা হচ্ছে 44/5 দেখো বি হতে সি এর উপর লম্বের দৈর্ঘ্য হচ্ছে 44/5 এত একক ওকে তো এই মানটা আমাদের হয়ে গেল তো আমরা নেক্সট মানে যাই দেখো কি বলছে ত্রিভুজ ABC এর ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু 1,2 4,4 এবং 2,8 হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো দেখো এখন বলছে যে ত্রিভুজ আছে ABC এই যে ত্রিভুজটা আছে ABC এখন বলছে যে ABC ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দুর স্থানাঙ্ক তোমাকে দিয়ে দিয়েছে আর তোমরা এই যে আমরা মধ্যবিন্দুর সাহায্যে এই যে ভিতরে ত্রিভুজটা আছে এই যে ত্রিভুজটা এর ক্ষেত্রফল তোমরা নির্ণয় করতে পারবে তুমি দেখো এখন হচ্ছে পুরো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হচ্ছে এই যে মধ্যবিন্দু এই বাহুর মধ্যবিন্দুর সাহায্যে ত্রিভুজটা গঠন হলো এই বড় এই ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হচ্ছে এই যে মধ্যবিন্দুর ছোট ত্রিভুজটার ক্ষেত্রফলের 4 তার মানে দেখো ত্রিভুজ ABC এর মধ্যে এখন যদি নাম দিই আমরা D E আর F তাহলে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হবে ত্রিভুজ DEF এর ক্ষেত্রফলের 4 গুণ ঠিক আছে তো দেখো এখন আমরা ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল নির্ণয় করি ত্রিভুজ DEF এর ক্ষেত্রফল হবে হাফ 1 2 4 4 2 8 1 2
হ্যাঁ, তো দেখো হাফ 4 minus 32 minus 4 minus 4 minus 8 minus 8. দেখো এখন আমরা এটা একটা মডুলাসটা নিয়ে নিই একবার এখানে মডুলাস থাক জাস্ট হাফ ইনটু হচ্ছে দাঁড়াবে 52. তো এখানে হয় হাফ ইন্টু 52 is equals to তোমরা ভুল করে দেবো এখানে সব প্লাস প্লাস জায়গায় আমি মাইনাস দিয়ে ফেলছিলাম এবার হয়তো বলবে 4 plus 32 plus 4 is 4 চেক করি 4 32 4 হচ্ছে মাইনাস 8 এবার ঠিক আছে এখানে আসে 16 এর মডুলাস আর 16 is equals to 8 এত বড় ব্যাপার এখন আমরা কি দেখছিলাম ত্রিভুজ এবিসি হচ্ছে ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফলের 4 গুণ আমরা দেখে এখন এটা লিখে বলতে ডিএফ এর ক্ষেত্রফল হাইট is equals to 32 বর্গ দেখো আমরা নেক্সট অঙ্কে যাই দেখো এখানে কি বলছে দেখো ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে ত্রিভুজ এবিসি ত্রিভুজের মধ্যবিন্দু মধ্যবিন্দু 1.2 4.4 এবং 2.8 হলে ত্রিভুজটা ক্ষেত্রফল নির্ণয় করে দেখো যদি কখনো মধ্যমাগুলো মধ্যবিন্দু দেওয়া থাকে তাহলে সেখানে সেই যে তিনটে বিন্দুর মাধ্যমে যে একটা ত্রিভুজ গঠন হয় সেটা হয় বড় ত্রিভুজের ক্ষেত্রফল হয় তার 16 গুণ দেখো আমরা একটু চিত্রে আঁকি কোনো বড় আছে ধরো এটা ত্রিভুজটা এই হচ্ছে একটা মধ্যমা এই হচ্ছে একটা মধ্যমা এই হচ্ছে একটা মধ্যমা এখন কি বলছে দেখো মধ্যমাগুলোর মধ্যবিন্দু দেওয়া আছে মধ্যমাগুলোর মধ্যবিন্দু ধরো এই যে ছোট একটা ত্রিভুজ তৈরি হয় এই যে ছোট একটা ত্রিভুজ হ্যাঁ এই ধরে দেখো বড় ত্রিভুজটা ক্ষেত্রফল এই ছোট ত্রিভুজের 16 আগে দেখো আমরা এখন ছোট ত্রিভুজটা ক্ষেত্রফলটা নির্ণয় করি তাহলে দেখো ত্রিভুজ এ বি সি এখানে আমরা ছোট বলে নাম দিই ধরো ডি ই এফ তাহলে দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হবে এই ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফলের 16 গুণ ডি এটা কারণ আমরা ত্রিভুজ ডিএফ এর ক্ষেত্রফলটা নির্ণয় করি ডি ইকুয়াল টু হচ্ছে হাফ ইনটু 1 2 4 4 2 8 1 তো দেখো এখানে হয় কি হাফ ইনটু plus 32 plus 4 minus 8 minus 8 minus 8 half into 60 is equals to 8 বর্গ 8 বর্গ ঠিক আছে এখন ধরো ত্রিভুজের এবিসি এর ক্ষেত্রফল হবে 16 into 8 is equals to 128 বর্গ ঠিক আছে তাহলে এটা ত্রিভুজ যদি কখনো মধ্যমাগুলোর মধ্যবিন্দু দেওয়া থাকে তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল হয় সেই মধ্যমাগুলোর মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফলের 16 গুণ ওকে তো চলো আমরা নেক্সট অঙ্কে যাই দেখো এখানে কি আছে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এবিসি রেখাংশ 3,5 -3,3 -1,1 এবং
বিসি সিএ এবং এবি এর মধ্যে ডি এর তাহলে এবিসি এবং ডি এর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা তো দেখো চিত্রটা এই পাশে আছে ত্রিভুজটা হবে এ বি সি আর বলছে বাহুগুলোর মধ্যগুলো দেওয়া আছে বিসি এর মধ্যবিন্দু হচ্ছে ডি, সি এর হচ্ছে ই এবং ডি হচ্ছে দেখ এখন ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দুগুলো স্থানাঙ্ক দেওয়া আছে তাহলে আমরা এখন ত্রিভুজ এবিসি এর অবশ্যই ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। পরে আমাদের ত্রিভুজ এবিসি ইজ ইকুয়ালস টু হচ্ছে হাফ ইনটু 3 5 minus 3 3 minus 1 আবার 3 5 এটা এখন পুরো তারা হচ্ছে হাফ ইনটু 9 plus 3 minus 3 plus 15 plus 3 plus 3 আচ্ছা তো এখন এখানে হচ্ছে 10 by 7 2 14 এত বড় ঠিক আছে তো আমরা পেলাম 14 বলবো। তো চলো আমরা দেখে করি আমরা যদি নেক্সট পার্টটা দেখি তাহলে দেখো এখন দেখো কি বলছে দেখো ত্রিভুজ বড় ত্রিভুজটা মানে এবিসি ত্রিভুজের বাহুগুলোর মধ্যে আছে ঠিক আছে। এখন দেখো এখানে যে ত্রিভুজটা গঠন হবে এই যে ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফল কি এই এবিসি ত্রিভুজের 1/4 না দেখো আমরা কি পেয়েছিলাম যে যদি বাহুগুলোর মধ্যবিন্দু দেওয়া থাকে তাহলে বড় ত্রিভুজটার ক্ষেত্রফল হয় এই যে ছোট ত্রিভুজটা হচ্ছে তার 4 গুণ ত্রিভুজ ডিই। এখন দেখো ত্রিভুজ তাহলে ডিইএফ এর ক্ষেত্রফলটা হবে এই ত্রিভুজ এবিসি এর 4/1 ভাগ। এখন দেখো সেইভাবে নির্ণয় করবো ত্রিভুজ ডিইএফ ইজ ইকুয়াল টু 1/4 of ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু 1/4 of 14 7/2 এত বড় একটা ঠিক আছে। এটা আমরা এটা এখন সিলিন্ডার এর হচ্ছে তো চলো আমরা নেক্সট হবে দেখো এখানে কি আছে ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু a4, -3 b 13, 0 c -2, 9 এবং d e এর বিন্দু তিনটি ত্রিভুজের বাহুগুলোর উপর এমন ভাবে অবস্থিত যেন bd by dc ce by ea af by ab is equal to আর ত্রিভুজ এবিসি এবং ডিএফ এর ক্ষেত্রফল নির্ণয় করা এবং দেখা হবে রোবট ত্রিভুজ। তো দেখো আমরা পরে কিছু বুঝি নাই আমরা চিত্রটা আঁকে ত্রিভুজ ত্রিভুজটা হচ্ছে এ বি সি। এখন দেখো বলছে যে ডি এর বিন্দু তিনটি ত্রিভুজের বাহুগুলোর উপর এমন ভাবে অবস্থিত যেন বিডি বাই ডিসি ইজ ইকুয়াল টু 2 হবে। দেখো এমন ভাবে বিসি এর উপর এমন কোনো ডিএস যেন এমন হবে যে বিডি বাই ডিসি ইজ ইকুয়াল টু 2 হবে বা এখান থেকে বলতে পারি বিডি ইজ ইকুয়াল টু 2 ইনটু ডিসি হবে। তার মানে ডি বিন্দুতে এমন একটা জায়গায় হতে হবে যাতে ডিসি মানে বিডি দূরত্বটা সিডি দূরত্বের 2 গুণ হয়। কারণ এখানে কোথাও একটা ধরো হবে তাহলে দেখি সিডি দূরত্বটা হচ্ছে মানে বিডি দূরত্বটা হবে সিডি এর ডাবল। তো এইভাবে করে প্রত্যেকটা বিন্দুই দেখো সি ই বিন্দুটা এমন কোথাও হবে যেন ই এর ডাবল হয়। ধরো এখানে কোথাও হবে ই বিন্দুটা। আবার বলছে দেখো এই এফ বিন্দুটা এমন কোথাও হবে যেন এফ হয় এফ বি এর ডাবল।
মানে এখানে একটা কোথাও হবে হ্যাঁ এফ হবে এফ বি এর ডাবল, এখানে হবে রুটিনটা, আর সি হবে এর ডাবল। তো ধরো এখানে এখন দেখেন যদি এটা হয় তাহলে দেখ এখন কি হয়ে যাবে, বিডি বাই ডি ইকুয়ালস টু, মানে এটাকে আমরা কি বলতে পারি 2/1 না, তাহলে বিডি দুটো দুটো হয় 2, ধরো ডিসি এর দূরত্বটা হবে 1, একইভাবে সি এর দূরত্বটা যদি 2 হয় ই এর দূরত্ব হবে 1, আবার এখানে থাকে এফ এর দূরত্বটা 2 হলে বি এফ এর দূরত্বটা হবে 1। হ্যাঁ তো দেখো এখন এখানে আমরা এবারে আমরা দেখো প্রথমে আমরা দেখো এবিসি এর ক্ষেত্রফলটা দেখে ত্রিভুজ এবিসি এর কষ্ট কি হাফ 4, -3 13, 0 -2 9 আবার 4 -3 তো এখানে হচ্ছে হাফ 0 প্লাস 117 plus 6 plus 39 0 minus 36 equals to the 63 এত বর্গ একক। এখন আমরা ডি ই এবং এফ বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করব, সেই শর্টকাট এটা একটা বড় অঙ্কের অংশ, আমরা এখানে একটি সেই শর্টকাটটা ইউজ করি আমরা আসলে বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করবো, এটা আমাদের অনেক বড়। হ্যাঁ তো দেখো এখন যে কি বলছে যে বি বিন্দুর স্থানাঙ্ক আছে 13,0, সি বিন্দু হচ্ছে -2,9 আর এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 4,-3। এটা বড় ডি বিন্দুর স্থানাঙ্ক করে নির্ণয় করি। 13 থেকে হচ্ছে -2, তাহলে কত কমছে অলরেডি কমছে, এটা তাহলে কত কম 2 এর আগে 3 ঘরের জন্য কমছে 15, তাহলে 1 ঘরের জন্য কত কমবে 5 কমবে। তাহলে দেখো 1 ঘরের জন্য 5 কমবে, 2 ঘরের জন্য কত কমবে 10 কমবে। হ্যাঁ তাহলে দেখো বিডি এর তাহলে বুস্টটা কত হবে 13 থেকে 10 কমে 3। আবার দেখো কোটের ক্ষেত্রে এই 3 ঘরের জন্য 0 থেকে নিচে 9, তার মানে বাড়ছে কত 9 পরিমাণে বাড়ছে, তাহলে 3 ঘরের জন্য 9 বাড়ছে। 1 ঘরের জন্য কত বাড়বে 3 ঘরের জন্য 9 বাড়লে 1 ঘরের জন্য 3 বাড়বে, তাহলে 2 ঘরের জন্য কত বাড়বে 6 বাড়বে, তার মানে এটার স্থানাঙ্ক হবে 3,6। আচ্ছা তো আমরা ডি বিন্দু হয়ে গেল। আমরা যদি ই বিন্দুর ক্ষেত্রে যাই তাহলে দেখো এখানে ভুজ হয়েছে -2 থেকে 4, তাহলে আলটিমেটলি বাড়ছে কত 6, কত ঘরের জন্য 6 বাড়ছে 2 এর 3 ঘরের জন্য বাড়ছে 6, তাহলে 1 ঘরের জন্য কত বাড়বে 2 বাড়বে, 2 ঘরের জন্য কত বাড়বে 4 পরিমাণ বাড়বে, তাহলে দেখো -2 থেকে 4 বাড়া কত হবে 2। আবার দেখো কোটির ক্ষেত্রে 3 ঘরের জন্য কোটি কমে 9 থেকে -3 হয়েছে, তাহলে আসলে কমছে কত 12 পরিমাণ কমছে, তাহলে 3 ঘরের জন্য 12 কমছে, 1 ঘরের জন্য 4 কমবে, তাহলে 2 ঘরের জন্য কত কমবে 8 কমবে, তাহলে 9 থেকে 8 কমানো থাকবে কত 1। হ্যাঁ আবার দেখো এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে দেখো তাহলে 4 থেকে 3 ঘরের জন্য বেড়ে 13 হয়েছে, তার মানে কত বাড়ছে 9 বাড়ছে। 3 ঘরের জন্য 9 বাড়ছে, 1 ঘরের জন্য কত বাড়বে 3 বাড়বে, তাহলে 2 ঘরের জন্য কত বাড়বে 6 বাড়বে, তাহলে 4 এর সাথে 6 যোগ করলে কত হবে 10। আবার দেখো 3 ঘরের জন্য -3 থেকে বেড়ে কত 0 হয়েছে, তার মানে 3 ঘরের জন্য বাড়ছে কত 3, তাহলে 1 ঘরের জন্য বাড়বে কত 1, 2 ঘরের জন্য বাড়বে কত 2 বাড়বে, তাহলে 10,-1। দেখো আমরা কিন্তু ডি ই এবং এফ বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গেলাম। তো এখন আমরা ত্রিভুজ ডি এর ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। ত্রিভুজ ডি ই এফ ইকুয়ালস হচ্ছে হাফ 3 6 2 1 10 -1 আবার 3 6। তো দেখো আমরা হাফ ইনটু 3 -2 plus 16 minus 12 minus 10 plus 3 is equals to
এত ভালো করে দেখ এখন কি বলছে দেখা যাচ্ছে অনুপাত 3:1 তাহলে এখন আমরা লিখি ত্রিভুজ এবিসি অনুপাত ত্রিভুজ ডিইএফ কত হয় দেখো 63/20 তাহলে এখন আমরা লিখতে পারি না দেখো ত্রিভুজ এবিসি ত্রিভুজ ডিইএফ হবে 3:1 দেখো এখন দেখ আমরা নেক্সট অঙ্কে যাই কি বলছে দেখ টি এর মান কত করলে 2t + 1 t + 2 2 - t 2 - 5t এবং 5t 7t বিন্দুত্রয় ধনাত্মক ক্রমে অবস্থান করে একটি ত্রিভুজ গঠন করবে দেখো এখন ধনাত্মক ক্রমে কোন বিন্দুত্রয় কখন অবস্থান করে যখন আমরা দেখছি কি নির্ণায়কের মানটা যখন পজিটিভ হয় তখনই আমরা সেটার ধনাত্মক ক্রমটা পাই তাই না এই যে আমরা এখানে বুঝলাম আগে যে এই যে আমরা নির্ণায়কের মানটা যখন নির্ণয় করছি যে ডেল্টা এই ডেল্টার মান যখন পজিটিভ হয় হ্যাঁ তখন এই বিন্দুত্রয়কে আমরা ধনাত্মক ক্রমে নিয়ে থাকি না কারণ যখন আমরা ধনাত্মক ক্রমে নিই তখনই তো আমাদের ক্ষেত্রফলটা পজিটিভ আসে হ্যাঁ তো যদি ক্ষেত্রফল বলতে যদি নির্ণায়কের মান নেগেটিভ আসে তাহলে কিন্তু আমরা ধনাত্মক ক্রমে সেটাকে নিতে পারিনি তাহলে সেটা ঋণাত্মক ক্রমে নিয়েছিলাম যদি আমাদের আলটিমেটলি ধনাত্মক ক্রমেই বিন্দুগুলো থাকতে হয় তাহলে অবশ্যই এই যে নির্ণায়কের মানটা আছে এটা হোক বা এটা এই নির্ণায়কের মানটা অবশ্যই পজিটিভ হতে হবে যদি পজিটিভ হয় তাহলে আমরা সেই বিন্দুত্রয় ধনাত্মক ক্রমে নিয়েছিলাম তো দেখ আমরা সেই শর্ত প্রয়োগ করেই অঙ্কটা করে ফেলবো তো দেখো কি বলছে যে বিন্দুত্রয় যদি ধনাত্মক ক্রমে অবস্থান করে তাহলে অবশ্যই আমরা বিন্দুত্রয়ের দ্বারা যে একটা নির্ণায়ক পাবো সেটা অবশ্যই 0 থেকে বড় হতে হবে বা ধনাত্মক হতে হবে দেখো আমরা সেটা t + 1 t + 2 2 - t 2 - 5t 5t 7t আবার t + 1 t + 2 এই যে নির্ণায়কের মানটা সেটা অবশ্যই কি গ্রেটার দেন 0 তো দেখো যে এখন আমরা যে এটা নির্ণায়কটা ভাঙাই তাহলে হয় 4t - 10t² তারপরে +2 - 5t এবার এটা পজিশন নিতে হবে হচ্ছে +14t - 7t² আবার +5t² +10t যদি ভাঙাই তাহলে হবে -2t - 4 আবার হবে +t² +2t এটাকে নিতে হলে হবে হচ্ছে লিখে হবে -10t +25t² আবার হবে দেখো -14t² -7t এটা গ্রেটার দেন 0 তাহলে আমরা একটু ক্যালকুলেশনটা করি প্রথমে t² বলে যায় -10t² + 7t² + 5t² + t² 25 - 14 -10 - 7 + 5 + 1 - 10 25 - 14 কালকুলেটে থাকে সেটা আমরা করছি না ঠিক আছে যখন 70 ঠিক আছে
plus 25 t square minus 14 t square ঠিক আছে তার জন্য থাকবে হচ্ছে minus t minus plus 14 minus 14 t স্কয়ারটা কাটাকাটি চলে যায় তাহলে t স্কয়ার 0 হয়ে যায় তাহলে আমরা t এর হিসাব করি 4 minus 5t plus 14t plus 10t plus 2t plus 2t minus 10t minus 7t যেটা দেখা থাকে 60 তার জন্য নরমাল আমরা নিচে ধ্রুবকগুলো প্রয়োগ করি +2 minus করতে -2 এটাই 60 minus 2 greater than 0 এখানে থাকে হচ্ছে 60 is greater than 2 এখান থেকে থাকে t is greater than 2/6 আর থাকে t is greater than 1/3 তাহলে দেখাবো কি হয়েছে আমাদের যে যদি t is greater than 1/3 হয় তাহলে অবশ্যই বিন্দুগুলো ধনাত্মক ক্রমে অবস্থান করবে দেখো এটাই আমাদের आंसर আচ্ছা তো যাই আমরা এখন দেখো নেক্সট অঙ্কে যাই কি বলছে যে পি আলফা কোণ 0 বিন্দু এই রেখাংশের সমত্রিখণ্ডক বিন্দু দ্বারা যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল 3 বর্গ হলে পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো ঠিক আছে তো ধরো এখন আমরা আগে সমত্রিখণ্ডক বিন্দু দ্বারা স্থানাঙ্ক নির্ণয় করি তো সমত্রিখণ্ডক বিন্দু হচ্ছে এটাই আর একটা হচ্ছে একটা হলো পি ধরলাম আর একটা ধরলাম কিউ আচ্ছা তো দেখো সমত্রিখণ্ডক বিন্দু তাহলে অবশ্যই এই দূরত্ব এবং এই দূরত্ব সমান হবে দূরত্ব যদি 100 দেখো অবশ্যই সহজ নির্ণয় করে দেখো 3 ঘোরার জন্য 0 থেকে বের কত হয়েছে 4 তাহলে 1 করার জন্য কত হবে 4/3 তাহলে দেখো পি বিন্দু হবে 4/3 কমা এখন দেখো 3 ঘোরার মানে এই 3 ঘোরার জন্য কোটি কমা কত হচ্ছে 0 হবে তাহলে 1 করার জন্য কত কমবে 1 কমবে তাহলে কত হবে 4/3 3 ঘোরার কম হয় 2 তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হলো 4/3 কমা 2 আবার দেখো যে যখন এখান থেকে আবার বাড়বে যখন দেখো আমরা তো কি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করি তাহলে দেখো বি থেকে একবার বের হয়েছে 4/3 একটার জন্য আর একবারের জন্য আবার কত হবে আবার 4/3 বের হবে তাহলে দেখো কি বিন্দুর যে স্থানাঙ্কটা এখানে কি লিখি কি বিন্দুর স্থানাঙ্কটা একবার জন্য 4/3 হবে দুই ঘরের জন্য কত পারবে আর একবার 4/3 হবে মানে তার আলটিমেটলি কত হবে 2/4/3 মানে 8/3 পাবে তাহলে দেখো এখন আবার দেখো প্রতি ক্ষেত্রে এক ঘরের জন্য কোটি কমে কত 1 তাহলে দুই ঘরের জন্য কোটি কম কত কমবে 2 কমবে 3 থেকে 2 কমে হবে 1 তাহলে কি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেল তো এখন দেখো আমরা সহজভাবে আমরা মানে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো তো দেখো এখন ত্রিভুজ এই যে সরি পি কিউ তো দেওয়া হয় না ধরো এটা আর তো দেখো ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল সেটা হয় কি হাফ পি বিন্দুর স্থানাঙ্ক নিলে আলফা 0 তারপর ধরো কিউ বিন্দুর স্থানাঙ্ক নিলাম 8/3 1 তারপর আর বিন্দুর স্থানাঙ্ক নিই 4/3 2 আবার পি বিন্দুর স্থানাঙ্ক নিতে হলে আলফা 0 তো কি বলা আছে দেখো এই ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল হচ্ছে 3 আচ্ছা তো দেখো এখন আমরা করি 2 ধরে কত করে 6 ধরে দেব তবে মোমেন্ট হিসাব করে আলফা মাইনাস সরি প্লাস 16/3 plus 0 minus 0 minus 4/3 minus 2 alpha এই মডুলাসটা is equal to 6 ঠিক আছে এখন আমরা মডুলাস উঠে পাশে প্লাস মাইনাস বলে তো এখন এখানে থাকে হচ্ছে 4 minus alpha equals to plus minus 6 তো দেখো এখন এখানে থাকে alpha is equals to 4 plus minus 6
অতএব আলফা ইজ ইকুয়াল টু দাঁড়ায় কি প্লাস এর জন্য আছে 10 আর মাইনাসের জন্য আছে -2 তাহলে প্লাস তাহলে 4 প্লাস 6 ইজ ইকুয়াল টু 10 আমাদের নিচে মাইনাস আছে 4 - 6 ইজ ইকুয়াল টু -2 আলটিমেটলি তাহলে বিন্দুর স্থানাঙ্ক দাঁড়ায় কত এই বিন্দুর স্থানাঙ্ক একটা দ্বারা হচ্ছে 10,0 আর একটা দ্বারা -2,0 কিন্তু আমরা কিন্তু এখান থেকে চিত্র থেকে বুঝতে পারি যদি একটা মানে বিন্দু যদি একবার এই পাশে হয় তাহলে এই পাশে একটা ত্রিভুজ গঠন হবে সেটার ক্ষেত্রফল এরকম হতে পারে আবার যদি বিন্দুটা এই পাশে কোথাও হয় তাহলেও কিন্তু এই সমত্রিকোণ বিন্দুটার সাথে যে বিন্দু যে মানে ত্রিভুজটা গঠন হবে বিন্দুর সাথে তাহলে সেটার ক্ষেত্রফল কিন্তু 3 হবে তাহলে চিত্র থেকে আমরা দেখতে পারি যে x অক্ষের উপর বিন্দুর যেটা কোটেশন হতে হবে অবশ্যই x অক্ষের উপর তো এটা কিন্তু দুই পাশে এই মানে বিন্দুটা কিন্তু দুই পাশেই সমান তাই এখানে আমাদের একটা রেজাল্ট এটা আসছে তো চলো আমরা নেক্সট টাইম করি দেখো এখানে কি বলছে দেখো বলছে অভিক্ষিপ্ত ত্রিভুজের শীর্ষত্ব 0,0 a cos β, মাইনাস a sin β a sin alpha, a cos alpha দেখা আছে a is equals alpha is equals to beta হলে ত্রিভুজটার ক্ষেত্রফল বৃহত্তম হবে বৃহত্তম মানটি নির্ণয় করো আচ্ছা তো দেখো এখন আমরা আগে ত্রিভুজটার ক্ষেত্রফলের যে সূত্রটা আছে সেটা আমরা একটু আগে অ্যাপ্লাই করি ত্রিভুজ কি কিউ এর ক্ষেত্রফল ত্রিভুজ ও পি কিউ is equals to কি হাফ প্রথম বিন্দু 0 0 তারপর হচ্ছে a cos beta minus a sin beta আর আসে a sin alpha আর a cos alpha আবার 0 0 ঠিক আছে তো চলো দেখি হাফ ইনটু দ্বারা হচ্ছে তাহলে 0 প্লাস a স্কয়ার cos alpha cos beta plus 0 minus 0 into minus 0 plus a square sin alpha sin beta minus 0 তো এখন এখানে দাঁড়ায় হচ্ছে প্রত্যেকটার সাথে যেহেতু একটা a স্কয়ার আছে তাহলে আমরা a স্কয়ার যদি কমন নিই তাহলে থাকবে দেখো cos alpha cos beta plus sin alpha sin beta দেখো আমরা এই ফরম্যাটটা দেখলে আমরা কিন্তু একটা ত্রিকোণমিতির একটা সূত্রের কথা বলতে পারি যে cos a cos a plus sin a sin b দেখো এই সূত্রটা কোনটা cos a minus b সূত্র তাহলে এখানে আমরা লিখব কি half a square into cos alpha minus beta ঠিক আছে দেখো কি হচ্ছে যে দেখা যায় আলফা ইকুয়ালস টু বিটা বলে ত্রিভুজের ক্ষেত্রফল বৃহত্তম আচ্ছা এখন দেখো এখানে কিন্তু a একটা ধ্রুবক হাফও কিন্তু একটা ধ্রুবক তাহলে এগুলো কিন্তু আমরা পরিবর্তন করার সুযোগ নেই তাহলে ক্ষেত্রফলটা কার উপর নির্ভর করতেছে অবশ্যই cos alpha minus beta এর উপর তাই না তাহলে এটাই কিন্তু এখানে ভেরিয়েবল তাহলে এখন দেখো cos alpha minus beta এই বিটার মান যদি সর্বোচ্চ হয় তাহলে কিন্তু আমাদের ত্রিভুজের ক্ষেত্রফলটা সর্বোচ্চ হবে বা বৃহত্তম হবে তো এখন আমাদের cos যে থিটা ধরো থিটা একটা সূত্র করে এটা আমরা alpha minus beta কে যদি আমরা থিটা করে মনে করি তাহলে cos থিটার সর্বোচ্চ মান কত cos থিটার সীমা কত -1 থেকে 1 পর্যন্ত না তাহলে সর্বোচ্চ মান কত +1 এখন দেখো cos থিটার মান যদি +1 হয় যদি cos থিটা হচ্ছে 1 হয় তাহলে এই ক্ষেত্রে থিটাকে কত হতে হবে 0 ডিগ্রি না কারণ cos 0 মান কত 1 তাহলে অবশ্যই এখানে cos alpha minus beta এটা যদি সর্বোচ্চ হতো তাহলে alpha minus beta is equals to 0 হতে হবে তাহলে অতএব ক্ষেত্রফল বৃহত্তম হলে অবশ্যই কি alpha minus beta is equals to 0 তাহলে এটা আগে দেখলে হয় কি alpha is equals to beta তাহলে দেখো আমাদের প্রথম শর্তটা পূরণ হলো যে alpha is equals to beta হলে ত্রিভুজের ক্ষেত্রফল বৃহত্তম হবে আচ্ছা দেখো বলছে দেখো বৃহত্তম ক্ষেত্রফল কত তাহলে দেখো এখন এখানে আমরা d alpha is equals to beta বসাই দিই অতএব বৃহত্তম ক্ষেত্রফল হচ্ছে
হাফ এ স্কয়ার ইনটু cos ধরো আলফা মাইনাস আমরা বসাই দেবো, তাহলে আমাদের কত cos 0 মানে 1, তাহলে আলটিমেটলি হবে হাফ এ স্কয়ার। এটাই হচ্ছে বৃত্তগত ঠিকানা। ঠিক আছে, তো গেল। তো দেখো তাহলে আমরা আমাদের নেক্সট টপিকে যাই। কি বলছে x এর কোন মানের জন্য 1, - x 1, x এবং x স্কয়ার, -1 বিন্দুগুলো একই রেখে থাকবে। এখন দেখো কখন বিন্দুগুলো একই রেখে থাকবে, যখন ধরো তিনটে বিন্দু আছে, সেই তিনটে বিন্দু দ্বারা যদি কোনো ত্রিভুজ গঠন না করে, সাপোজ ধরো এই ধরো একটা রেখা, এই রেখার উপর তিনটে বিন্দু, এই ধরো বিন্দু তিনটা আছে। এখন দেখো যদি আমরা এই তিনটাকে একই রেখার উপর অবস্থান করতে হয়, তাহলে অবশ্যই এই তিনটে বিন্দুতে ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য হতে হবে, তাই না? ত্রিভুজ ধরো এই যে যদি এই তিনটে বিন্দু একই রেখা অবস্থান না করে, যদি সামান্য এদিক ওদিক থাকে, তাহলে কিন্তু অবশ্যই এই তিনটে বিন্দু একটা ত্রিভুজ গঠন করে ফেলবে। যদি একটা বিন্দু থাকে বাইরে, তাহলে কিন্তু এই একটা বিন্দুর কারণে ত্রিভুজ গঠন হয়ে যাবে। তাহলে যদি একই রেখায় থাকে, তাহলে কিন্তু এই তিনটে বিন্দু দ্বারা কোনো ত্রিভুজ গঠন করতে পারে। তাহলে আমরা এই শর্ত দিয়ে এরকম করবো যে যদি তিনটে বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হয়, তাহলে অবশ্যই তিনটে বিন্দু একই রেখায় অবস্থান করবে। তো দেখো হাফ ইন্টু 1 - x 1 x আর x স্কয়ার -1 আবার 1 - x is equals to 0 হইতে হবে। তো দেখো এখন হাফ অংশে কাটে এই 0 হয়ে যাবে, যেমন এই পাশে করি x -1 - x কিউব, এটা থেকে 2x -x কিউব প্লাস 1 is equals to 0। আচ্ছা, তো এখন এখানে থাকে হচ্ছে x কিউব প্লাস 2x is equals to 0। তো এখন যারা হচ্ছে যদি x কমন নেই, তাহলে হচ্ছে x স্কয়ার প্লাস 2 is equals to 0। পেলাম না, যেটা হচ্ছে x -1 - x কিউব প্লাস x - x কিউব প্লাস 1। তো তাহলে হচ্ছে একবার নিয়ে হয় x equals to 0, আবার অথবা যদি হয় x স্কয়ার প্লাস 2 equals to 0, এটা জটিল ভাষা বলবো। আচ্ছা, x -1 সরি এখানে তো -2x কিউব হবে, তাহলে এখন দেখো এখানে যদি আমরা x কমন নেই, যদি আমরা -2x কমন নেই, তাহলে থাকে x স্কয়ার -2 x স্কয়ার -1, কাটাকাটি হয়ে গেছে, আমি ঠিক বেশি করি। দেখো তিনের পরবর্তীতে -2x কমন নেই, তাহলে থাকে হচ্ছে এখানে x স্কয়ার -1 is equals to 0। এখন দেখো হয় -2x equals to 0, ultimately x equals to 0, আর অথবা x স্কয়ার -1 is equals to 0 আর হয় x স্কয়ার is equals to 1, তবে x equals to প্লাস -1। তাহলে x এর মান যদি -1 0 আর 1 হয়, এরকম হলে তাহলে এই বিন্দুগুলো একই রেখায় অবস্থান করবে। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট অঙ্কে যাই। এই অঙ্ক দুটো আমি করে দিব না, তাহলে এই অঙ্ক দুটো আমি কনসেপ্ট বলে দেবো, তোমরা তারপর আশা করে নিজেরাই করতে পারো। আর যদি পরে সমস্যা হয়, তাহলে আমাদের বইও আমরা পরে এটা সলভ করে দিব। ঠিক আছে, তো চলো দেখো কি বলছে। দেখাও যে সি এবং ডি বিন্দু দুইটি এবি বিন্দু দ্বারা সংযোজক রেখার বিপরীত পার্শ্বে অবস্থিত। এবি রেখার কোন পার্শ্বে মূল বিন্দু অবস্থিত? তো
তো দেখো এখানে বলতে ধরো এই একটা রেখা আছে, এই রেখা ধরো এই হচ্ছে এই রেখা যে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে। এখন যদি সি বিন্দু এবং ডি বিন্দু রেখার বিপরীত পাশে অবস্থিত হতে হয় তাহলে এই ধরো সি বিন্দু, এটা ধরো ডি বিন্দু, তাহলে এই বি রেখার সাথে সি বিন্দু যে একটি ত্রিভুজ গঠন করবে, হ্যাঁ, এবং এই ডি বিন্দুর সাথেও তো একটি ত্রিভুজ গঠন করবে, তাই না? তো দেখো সি বিন্দুর জন্য যখন আমরা এই রেখার সাথে একটি মানে যখন কি বলে মানে ক্ষেত্রফল নির্ণয় হবে, আমাদের যখন এই ডেল্টাটা নির্ণয় করবো, হ্যাঁ, যখন সি বিন্দুর সাথে ডেল্টাটা নির্ণয় করবো তখন যে চিহ্ন আসবে সেটা ডি বিন্দুর সাথে যখন ডেল্টাটা নির্ণয় করবো তার অবশ্যই বিপরীত হবে। মানে একটা দুটোর ডেল্টার চিহ্ন অবশ্যই একটা আরেকটার বিপরীত হতে হবে। এখন ওটা আমরা সি বিন্দুর জন্য এই রেখা মানে এ বি এবং সি বিন্দুর জন্য যে আমরা যে ডেল্টাটা পাবো সেটার চিহ্ন এবং এই যে বি বিন্দুর জন্য আমরা যে এবি রেখার যে একটি ডেল্টা পাবো সেটার চিহ্ন অবশ্যই বিপরীত হবে। তার মানে যদি এইরকম ভাবে যদি বিপরীত হয়, চিহ্নটা যদি বিপরীত হয় ডেল্টা, তাহলে তো অবশ্যই দুইটা বিন্দু বিপরীত পাশে অবস্থান করবে। এবং চিহ্ন যদি সেম হয়, যদি ডি বিন্দু এইভাবে অবস্থান করে তাহলে অবশ্যই সেই ডেল্টার চিহ্ন আর সি এর চিহ্ন সেম হবে। তাহলে যদি দুটোর চিহ্ন সেম হয় তাহলে কি হবে? তাহলে দুইটা একই রেখার একই পাশে অবস্থান করে, যদি চিহ্ন বিপরীত হয় তাহলে বিপরীত পাশে অবস্থান করবে। আচ্ছা, এখন শুধু আমরা জাস্ট ক্যালকুলেশন করে অঙ্কটা করলে হয়ে যাবে, আশা করি তোমরা করতে পারবা। তো এখন দেখো আমরা নেক্সট অঙ্কের কনসেপ্টটা দেখি। কি বলছে, এ বি সি ডি বিন্দু চারটি স্থানাঙ্ক যথাক্রমে চারটি স্থানাঙ্ক দেওয়া আছে, প্রমাণ করে যে এ বি রেখাংশকে সি ডি রেখাটি 11:9 যে অনুপাতে অন্তর্ভুক্ত করে আর সি ডি রেখাংশকে এ বি রেখাটি যে অনুপাতে অন্তর্ভুক্ত করে তা নির্ণয় করে। আচ্ছা দেখো, ধরো কোনো একটা রেখা আছে, এই রেখা, এখন ধরো এই রেখাটাকে কোনো আরেকটা রেখা অন্তর্ভুক্ত করছে, এই অন্তর্ভুক্ত করছে, ওটার মধ্যে অনেকটা ধরো সেম কনসেপ্ট হবে। এখন দেখো এখানে একটা বিন্দু আছে আর এখানেও একটা বিন্দু আছে, তাই আমার এখানে এই বিন্দু অবশ্যই ফিক্সড, এই ধরো এই রেখাটা অন্তর্ভুক্ত করবে, তাহলে এই রেখাটা ফিক্সড, এখন কোন রেখা করবে? এই রেখাটা ধরো অন্তর্ভুক্ত করবে। এখন এই রেখাটা দেখা যাচ্ছে, এখন ধরো হচ্ছে যে এই রেখাটা যেটা অন্তর্ভুক্ত করবে তাহলে এই রেখার দুইটা বিন্দুকে তোমাকে ফিক্সড রাখতে হবে, হ্যাঁ। তো এখন কি করতে হবে? দেখো এ এর সাথে কিন্তু এই সিডি একটি ত্রিভুজ গঠন করবে আর বি এর সাথে সিডি একটি ত্রিভুজ গঠন করবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। এখন যদি কি হয় যে ধরো এই সিডি এর ফিক্সড, তাহলে সিডি এর সাথে এ এর যে ত্রিভুজটা গঠন করবে মানে ত্রিভুজ সিডিএ আর ত্রিভুজ সিডিবি, তাই তো? এখন যদি এই দুটো চিহ্ন, এই দুটো ত্রিভুজ দুটো চিহ্ন যদি বিপরীত হয় বা ধরো অনুপাতটা যদি নেগেটিভ হয়, ধরো এটা স্যাম্পল বলা যায়, এটা ধরো কি বলে সেটা ক্ষেত্রফল ধরা আছে ধরো পি, এটা ভ্যালু ধরো -4, তাহলে এই যে সিডি রেখাকে এবি রেখাটি মানে এবি কে সিডি যে অনুপাতে বিভক্ত করে সেটা হলো এই ধরো এটা যদি m1 হয়, এটা যদি m2 হয়, তাহলে m1:m2 হবে ত্রিভুজ সিডিএ অনুপাত ত্রিভুজ সিডিবি। ওকে, তাহলে দেখো এখন যদি এইটার চিহ্ন নেগেটিভ হয়, পরে একটা আছে পি আর একটা হলো ধরো -4, তাহলে আলটিমেটলি কি জিনিসটা নেগেটিভ হলো না? এখন যদি চিহ্ন নেগেটিভ হয় তার মানে অবশ্যই বিন্দুতে বিপরীত পাশে অবস্থান করতেছে, আর যদি বিপরীত পাশে অবস্থান করে তাহলে অবশ্যই অবশ্যই এই রেখাটি কি এই এবি কে অন্তর্বিভক্ত করছে। এখন দেখো আবার যদি বিভক্ত করতো, দেখো এখন ধরো এই এবি রেখাটা আর সিডি রেখাটা হচ্ছে এখানে, এই ধরো সি আর এটা হলো ডি, এ বি, এটা ধরো এ বি সি ডি। এখন যদি বিভক্ত করতো তাহলে কি দাঁড়াতো? দেখো তাহলে দেখো এই যে ডি বিন্দুটি এবি এর সাথে ত্রিভুজ গঠন করতে আর সি বিন্দুটি সিডি এবি এর সাথে ত্রিভুজ গঠন করতে, সেগুলো কিন্তু কি চিহ্ন কিন্তু সেম হয়ে, তাই না? চিহ্ন কিন্তু অবশ্যই কি হতো? সেম হতো। তাহলে কিন্তু যদি চিহ্ন সেম হয় তাহলে অবশ্যই অনুপাতটা কি হবে? পজিটিভ হবে না? m1 ডিভাইডেড বাই m2 এটা কি হবে? পজিটিভ হবে না। তাহলে আমরা বলতে পারি একটা জিনিস, যদি m1:m2 অনুপাতটা যদি নেগেটিভ হয় তাহলে
তাহলে সেটা অবশ্যই কি রেখাকে অন্তর্ভুক্ত করবে। আর যদি এই মানুষটা অনুপাতটা পজিটিভ হয় তাহলে অবশ্যই সেই রেখাটিকে কি করে বহির্ভুক্ত করবে। তো আশা করি তোমরা আপনি অঙ্কটা করতে পারবে, শুধু এখন করলেই হবে, কনসেপ্ট আমি বলে দিয়েছি। তো এগুলো করে ফেললে এখন আশা করি তোমরা অনুশীলনে 3.3 যে অনুশীলনীটা আছে সেটা করে ফেলতে পারবে। তো ওগুলো করে ফেলো। আজকে এই পর্যন্তই, দেখো অবসম্ভাবের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, অঙ্ক করবে। আর যদি কখনো সমস্যা হয় কোনো বিষয় নিয়ে তাহলে আমার সাথে যোগাযোগ করো, আশা করি আমরা তার সমাধান দিতে পারবো। তো আজকে এই পর্যন্তই, ভালো থেকো সকলে, টাটা।